মুভির শুরুতেই আমরা আমেরিকার নিউ ইয়র্ক শহরকে দেখতে পাই, তবে এটি আমাদের চেনা নিউ ইয়র্ক শহর নয়। শহরটি এখন একদম বিরান আর পরিত্যক্ত। এক সময় এই শহর তার চোখ ধাঁধানো উজ্জ্বল আলোর জন্য পুরো বিশ্বজুড়ে বিখ্যাত ছিল, কিন্তু আজ চারদিকে কেবল এক ভয়ঙ্কর হাড় হিম করা নিস্তব্ধতা। শহরের রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটে পড়ে আছে অসংখ্য বেয়ারিশ গাড়ি। গগনচুপী দালানগুলো দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ ভূতের রূপ নিয়ে, আর দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের নামগন্ধ নেই। তাহলে কি এই শহরে সবাই মারা গেছে, নাকি এই শহরে এমন কোনো বিভীষিকাময় কিছু ঘুরে বেড়াচ্ছে যার ভয়ে কেউ আর বাসা থেকে বের হওয়ার সাহসটুকু পাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে দৃশ্যপট বদলে যায়, আর শহরে ঠিক মাঝখানে আমরা দেখতে পাই একটা লাল রঙের স্পোর্টস কার। এই চলচ্চিত্রের মূল নায়ক রবার্ট পুরুষ শহরের বিরান রাস্তায় জ্বরের ভেগে তার গাড়িটি ছুটিয়ে চলেছে। রবার্টের পাশের সিটে বসে আছে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী স্যাম নামের একটি কুকুর। তারা মূলত শিকারের সন্ধানে বের হয়েছে। হঠাৎ করে তাদের সামনে চলে আসে একদল হরিণ। হরিণগুলোকে দেখা মাত্রই রবার্ট তার গাড়ি ঘুরিয়ে সেগুলোর পিছু নেয় এবং পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। কিন্তু আশ্চর্যের বিষয়, রবার্টের একটা গুলিও কোনো হরিণের গায়ে লাগে না। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝে পড়ে থাকা অসংখ্য পরিত্যক্ত গাড়ির কারণে পথ ব্লক হয়ে যায় এবং রবার্ট বাধ্য হয়ে গাড়ি থামাতে বাধ্য হয়। এই সুযোগে হরিণের পালটি নিমেষেই সেখান থেকে পালিয়ে যায়। তবে ঠিক তখনই রবার্টের নজর পড়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা একটি মাত্র হরিণের ওপর। রবার্ট অত্যন্ত সন্তর্পণে চুপি চুপি পিছন দিক থেকে গিয়ে হরিণটির বেশ কাছাকাছি পৌঁছে যায়, আর সে তার স্নাইপার রাইফেলটি দিয়ে হরিণটিকে নিশানা করে ঠিক গুলিটি করতে যাবে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে এক বিশাল সিংহ এসে সেই হরিণটির উপর ঝাঁপিয়ে পড়ে। এখন চাইলে রবার্ট বন্দুকের জোরে সে সিংহের কাছ থেকে হরিণটি ছিনে নিতে পারত, কিন্তু তখনই সেখানে একটা মা সিংহ তার ছোট্ট শাবক নিয়ে হাজির হয়। এই দৃশ্য দেখে রবার্টের চোখের সামনে তার নিজের হারিয়ে যাওয়া পরিবারের স্মৃতি ভেসে ওঠে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে আর সিংহের ওপর গুলি চালায় না। ঠিক এই সময় রবার্টের হাতের ঘড়ি হঠাৎ করে তীক্ষ্ণ শব্দে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দ শুনে রবার্ট দ্রুত আকাশের দিকে তাকায়। সে বুঝতে পারে সূর্য ডুবতে চলেছে, অর্থাৎ খুব জলদি চারদিকে ঘুটঘুরে অন্ধকারে ঢেকে যাবে। আর এই অন্ধকারের কথা ভাবতে রবার্টের চেহারায় এক চরম আতঙ্ক আর ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট হয়ে ওঠে, যেন খুব ভালো করেই জানে রাতের এই কালো অন্ধকারের বাইরে এমন এক বিভীষিকা বেরিয়ে আসে যা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। ভয়ে ততষ্ট রবার্ট তার কুকুরটিকে নিয়ে দ্রুত গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে সে প্রথমে যে কাজটি করে তা হলো নিজের বাড়ির দরজার বাইরে খুব ভালোভাবে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়, যাতে সে অজানা ভয়ঙ্কর জিনিসগুলো কোনোভাবে রবার্টের শরীরের গন্ধ শুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে না পারে। অন্ধকার নামার আগে রবার্ট তড়িঘড়ি করে বাড়ির সমস্ত দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয় এবং ভেতরে সমস্ত লাইট নিভিয়ে পুরো বাড়িটিকে ঘুটঘুরে অন্ধকারে ডুবিয়ে দেয়। এরপর সে তার কুকুর স্যামকে সাথে নিয়ে বাথটবের ভেতরে একদম নিঃশব্দে চুপচাপ শুয়ে পড়ে। ঠিক তখনই বাড়ির বাইরে থেকে ভেসে আসতে শুরু করে অত্যন্ত অদ্ভুত আর গা শিরে ওঠা সব ভয়ঙ্কর আওয়াজ। সে অমানবিক শব্দ শুনে রবার্ট এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজের হাত দিয়ে নিজের মুখ শক্ত করে চেপে ধরে, যাতে তার শ্বাস প্রশ্বাসের শব্দ বাইরে না যায়। তাহলে কি এমন জিনিস আছে বাইরে যার জন্য রবার্ট এতটা আতঙ্কিত? আর কেনই বা পুরো শহর এভাবে বিরান হয়ে গেছে? আসলে সূর্য ডুবার সাথে সাথে যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন বাইরের দুনিয়াটা আর মানুষের বসবাসের যোগ্য থাকে না, কারণ অন্ধকার নামতে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে একদল ভয়ঙ্কর আর হিংস্র জম্বি। এরা কোনো সাধারণ মানুষ বা জীবিত প্রাণী দেখলেই তাকে নিমেষের মধ্যে ছিঁড়ে মেরে ফেলে। এই জম্বিদের সূত্রপাত হয়েছিল আজ থেকে ঠিক 3 বছর আগে। মানুষ আসলে ক্যান্সারের মতো মরণব্যাধি নিরাময়ের জন্য একটি চমৎকার ভাইরাস তৈরি করেছিল, কিন্তু সেই ভাইরাস ক্যান্সার তো ঠিক করতেই পারল না, উল্টো এর সংক্রমণে সাধারণ মানুষ ধীরে ধীরে ভয়ঙ্কর জম্বিতে রূপান্তরিত হতে শুরু করে। এই ভাইরাস এত দ্রুত গতিতে ছড়াতে থাকে যে মাত্র কয়েক মাসের মধ্যে পুরো পৃথিবীতে প্রায় 90% মানুষ এতে আক্রান্ত হয়ে পড়ে। ভাইরাসের দ্বারা আক্রান্ত এই মানুষগুলোকে বলা হতো ডার্ক সিকার্স। আর এখন রবার্টের মতো হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ লুকিয়ে কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে রাখছে। আক্রান্তদের ডার্ক সিকার্স বলার কারণ হলো এরা কেবল রাতের অন্ধকারে বাইরে বের হয়। এরা যদি দিনের বেলা বাইরে বের হয় তবে তাদের ত্বক এতটাই সেন্সিটিভ যে সূর্যের আলোতে তার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। তাই এই ডার্ক সিকার্সরা কেবল রাতের বেলায় বের হয় এবং জীবিত মানুষদের সন্ধানে ঘুরে বেড়ায়। তাছাড়া এদের ঘ্রাণ শক্তি এতটাই প্রখর, আর ঠিক এই কারণে রবার্ট প্রতিদিন তার দরজার বাইরে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখে, যেন তার শরীরের গন্ধ লুকিয়ে রাখা যায়। পরের দিন সকালে ঘুম ভাঙার পর রবার্ট সবার আগে কিছুটা ব্যায়াম করে নেয়। এরপর সে সোজা চলে যায় তার বাড়ির বেসমেন্টে তৈরি করা একটি গোপন ল্যাবে। সেখানে গিয়ে আমরা জানতে পারি রবার্ট আসলে একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। সে ল্যাবের ভেতর খাঁচায় অনেকগুলো ইঁদুর বন্দি করে রেখেছে, যাদের উপর সে নিয়মিত বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাচ্ছে। মূলত আজ থেকে 3 বছর আগে এই ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ার সময় রবার্ট তার স্ত্রী এবং আদরের মেয়েকে হারিয়েছিল।
নিজের পরিবারকে হারানোর পর রবার্টের জীবনে এখন একটাই মাত্র লক্ষ্য, যে কোনো মূল্যে এই ভাইরাসের আক্রান্ত মানুষদের জন্য একটি সফল প্রতিষেধক আবিষ্কার করা। সে চায় এই ডার্ক সিকার্সদের চিকিৎসা করে আবার তাদের স্বাভাবিক মানুষে ফিরিয়ে আনতে। এর জন্য রবার্ট এরই মাঝে বেশ কিছু অ্যান্টিডোট ইঁদুরের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করছে, কিন্তু সে এখনো পর্যন্ত একটি নিখুঁত অ্যান্টিডোট বানাতে সফল হতে পারেনি। আজ যখন রবার্ট ল্যাবে এসে ওষুধ দেওয়া আক্রান্ত ইঁদুরগুলোকে পরীক্ষা করতে আসে, তখন সে ভীষণ হতাশে পড়ে, কারণ তার দেওয়া কোনো ওষুধই ইঁদুরগুলোর উপর কাজ করেনি, বরং সেগুলো আগের মতোই চরম হিংস্র আচরণ করছিল। কিন্তু হঠাৎ করে রবার্টের নজর পড়ে একদম শেষের খাঁচায় বন্দি থাকা একটি ইঁদুরের দিকে। সে অবাক হয়ে যায়, কারণ ওই ইঁদুরটি বাকি সব ইঁদুরের চেয়েও একদম আলাদা এবং পুরোপুরি শান্ত ছিল। এর মানে হলো ইঁদুরটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে এবং রবার্টের ওষুধ তার উপর কাজ করতে শুরু করেছে। এই অভাবনীয় সাফল্য দেখে রবার্ট আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তার মনে নতুন করে এক বিরাট আশার আলো জেগে ওঠে। সে দ্রুত সেই ওষুধের নম্বরটি নোট করে নেয়, যেটি সে ওই ইঁদুরটিকে দিয়েছিল। গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রমের পর রবার্ট অবশেষে একটি নিখুঁত ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই ওষুধটি তাকে একটি জ্যান্ত জম্বির উপর পরীক্ষা করে দেখতে হবে, যার জন্য তাকে একটি জীবিত ডার্ক সিকার্সকে বন্দী করতে হবে, যা আক্ষরিক অর্থে অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর একটি কাজ। এরপর রবার্ট তার প্রতিদিনের রুটিন অনুযায়ী স্যামকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়। গাড়িতে উঠে সে সোজা চলে যায় কাছের একটি স্টোরের সামনে। সেখানে সে নিজে থেকে একজন সিকিউরিটি গার্ড হিসেবে একটি প্লাস্টিকের ডামি বা পুতুলকে দরজার কাছে দাঁড় করে রেখেছিল। রবার্ট সে পুতুলটাকে গুড মর্নিং বলে ভেতরে প্রবেশ করে। দোকানের ভেতরও রবার্ট এমন আরো অনেক পুতুল দাঁড় করে রেখেছিল, যাদের সাথে সে একদম স্বাভাবিক মানুষের মতো কথা বলতে শুরু করে। আসলে গত 3 বছর ধরে এই বিশাল শহরে একা থাকতে থাকতে রবার্ট চরম একাকিত্ব ভুগছে। আর সেই একাকিত্ব দূর করতে সে জড় পুতুলগুলোর সাথে কথা বলে। দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার পর রবার্ট কুকুর স্যামের সাথে গাড়িতে উঠে একটি সমুদ্র বন্দরে চলে আসে। আমরা জানতে পারি যে রবার্ট প্রতিদিন দুপুরে সিপোর্টে আসে এবং রেডিওর মাধ্যমে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট সম্প্রচার করে। সে রেডিওতে বলে, আমার নাম রবার্ট এবং আমি নিউ ইয়র্ক শহরে একজন সার্ভাইভার। আমার মতো যদি আরো কেউ কোথাও বেঁচে থাকো, তবে আমি তোমাদের খাবার, থাকার জায়গা এবং নিরাপত্তা দিতে পারবো। যদি কেউ আমার কথা শুনে থাকো এবং তোমাদের সাহায্যের প্রয়োজন হয়, তবে আমি প্রতিদিন দুপুরে সিপোর্টে তোমাদের জন্য অপেক্ষা করব। রবার্ট রেডিওতে প্রতিদিন এই ঘোষণাটি চালায়, কারণ তার মনে একটা গভীর বিশ্বাস আছে একদিন না একদিন কেউ না কেউ তার এই আওয়াজ শুনে ঠিকই এখানে চলে আসবে। এরপর রবার্ট একটি বিশাল জাহাজের উপর রাখা অনেকগুলো জেটের মধ্যে একটি ব্ল্যাক জেটের উপর দাঁড়িয়ে নিজের মতো করে গল্ফ খেলতে শুরু করে। এই সময় স্যাম মনোযোগ দিয়ে রবার্টের গল্ফ খেলা দেখছিল, কিন্তু হঠাৎ করেই স্যামের দৃষ্টি অন্যদিকে নিবন্ধন হয়, যেন সে অদ্ভুত কোনো কিছু দেখে ফেলেছে। স্যামের এমন আচরণ দেখে রবার্ট তার বন্দুকের স্কোপ দিয়ে সেই দিকেই তাকায় এবং দেখতে পায় সেখানে একটি হরিণ দাঁড়িয়ে আছে। প্রতিদিন কেবল সবজি খেয়ে খেয়ে রবার্টও হাঁপিয়ে উঠেছে, তাই সে স্যামকে নিয়ে সেই হরিণটির পিছু নেয়। কিন্তু তারা কাছাকাছি পৌঁছাতেই হরিণটি তাদের দেখে ফেলে এবং প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে। রবার্ট আর স্যামও তার পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে হরিণটি একটি অন্ধকার বিল্ডিং এর ভেতর ঢুকে যায়। হরিণটির পিছু পিছু স্যামও সে জমাট বাঁধা কালো অন্ধকার বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে রবার্টের বুক শুকিয়ে যায়, কারণ সে জানে দিনের বেলা এই ধরনের অন্ধকার জায়গাতেই ডার্ক সিকার্সরা লুকিয়ে থাকতে পারে। কিন্তু প্রিয় স্যামকে তো আর একা ফেলে আসা যায় না, তাই স্যামকেও ফিরে আনতে রবার্ট না চাইতেও চরম আতঙ্ক আর ভয় নিয়ে সে অন্ধকার বিল্ডিং এর ভেতর প্রবেশ করে। ভেতরে এতটাই ঘুটঘুরে অন্ধকার ছিল যে রবার্ট বাধ্য হয়ে তার রাইফেলের টর্চ লাইটটি অন করে নেয়। এরপর সে অত্যন্ত সাবধানে স্যামকে খুঁজতে শুরু করে। চারপাশ থেকে খুব অদ্ভুত আর গা শিউরে ওঠা সব আওয়াজ ভেসে আসছিল। রবার্ট কোনো মতে নিজের বুকে সাহস জুগিয়ে এগোতে থাকে। কিছুটা দূরে যাওয়ার পর তার সামনে একটি মৃত প্রাণীর ছিন্ন ভিন্ন মুখ পড়ে থাকতে দেখে সে ভয়ে শিউরে ওঠে। সে ভেবেছিল ওটা হয়তো তার স্যামের মৃতদেহ, কিন্তু আরেকটু কাছেই গিয়ে সে বুঝতে পারে যে এটি স্যাম নয়, বরং ওই হরিণটি, যার পিছু নিয়ে তারা এখানে এসেছিল। রবার্ট আবারও ব্যাকুল হয়ে স্যামকে খুঁজতে শুরু করে, কিন্তু সে যখন সামনের দিকে টর্চ অন করে, তখন সামনের দৃশ্য দেখে তার গলার কাছে নিঃশ্বাস আটকে যায়। কারণ টর্চের আলো এসে দেখতে পায় যে সামনে সারি সারি অসংখ্য ডার্ক সিকার্স দেওয়ালের দিকে মুখ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই হাড়হিম করা দৃশ্য দেখে রবার্ট এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে নিজের হাতের তালু দিয়ে রাইফেলের টর্চ লাইটটি চেপে ধরে আলো বন্ধ করে দেয়। ভাগ্যক্রমে ডার্ক সিকার্সরা রবার্টকে দেখতে পায়নি বলে এবারকার মতো তার প্রাণ বেঁচে যায়। এরপর রবার্ট অত্যন্ত সন্তর্পণে পা টিপে টিপে পেছনের দিকে সরে গিয়ে পাশের আরেকটি ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় স্যাম একটি টেবিলের নিচে গুটিসুটি মেরে বসে আছে। রবার্ট দ্রুত তার কাছে গিয়ে বলে, চলো স্যাম, আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে, না হলে আমরা দুজনেই মারা পড়বো। কিন্তু স্যাম এতটাই ভয় পেয়েছিল যে তার সেখান থেকে নড়ার সাহস হচ্ছিল না। সে পেছনের দিকে পা ফেলতেই অন্য একটা দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল।
যেন সে ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলেছে। স্যাম যেদিকে তাকিয়েছিল, রবার্ট সেই দিকে তার রাইফেলের টর্চ অন করতেই দেখে একটি হিংস্র ডার্ক সিকার তাদের দিকে ছুটে আসছে। কিন্তু এই দানবটি হামলা করার আগেই রবার্ট তার বন্দুক থেকে গুলি ছুড়ে সেটির বুক ঝাঁঝরা করে দেয়। এরপর রবার্ট আর এক সেকেন্ডও দেরি না করে স্যামকে নিয়ে সেখান থেকে পাগলের মতো পালাতে শুরু করে। দেখতে দেখতে সেই দানবের দল রবার্টের একদম ঘাড়ের কাছে চলে আসে। রবার্ট ছুটতে ছুটতে যখন একটি জানালার কাছাকাছি পৌঁছায়, ঠিক তখন একটি ডার্ক সিকার তার ওপর ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ে। বাইরে বেরোনোর আর কোনো রাস্তা না পেয়েই রবার্ট সেই ডার্ক সিকারটিকে সাথে নিয়ে সামনের কাছের জানালা ভেঙে সজোরে বাইরে লাফিয়ে পড়ে। আর বিল্ডিং থেকে সরাসরি বাইরে রোদের আলো এসে পড়ায় নিমিষের মধ্যে সেই ডার্ক সিকারটি রোদে পড়ে মারা যায়। এই ঘটনার পর রবার্টের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে বুঝতে পারে যে এই বিল্ডিং এর ভেতর আরো অসংখ্য ডার্ক সিকার্স লুকিয়ে আছে, আর তার তৈরি করা প্রতিষেধকটি পরীক্ষা করার জন্য একটি জ্যান্ত ডার্ক সিকার্সের খুব দরকার। তাই সেখান থেকে যাওয়ার বদলে রবার্ট ওই বিল্ডিং এ থাকা ডার্ক সিকার্সদের জীবিত ধরার জন্য একটি চতুর ফাঁদ পাততে শুরু করে। সে বিল্ডিং এর দরজার ঠিক বাইরে একটি ফাঁদ তৈরি করে, সেটার দড়ি একটি ট্রাকের সাথে বেঁধে রাখে। সেই সাথে জানালা থেকে পড়ে রোদে পড়ে যাওয়া ডার্ক সিকারের মৃতদেহটিও ফাঁদের কাছে রেখে দেয়। এরপর রবার্ট নিজের শরীর থেকে রক্ত বের করে সেই রক্তের নমুনা একটি শিশিতে ভরে ফাঁদের মাঝখানে রেখে ভেঙে দেয়। তার পরিকল্পনা ছিল রক্তের গন্ধ শুকিয়ে কোনো ডার্ক সিকার যখনই ফাঁদের কাছে আসবে তখনই সে জালে আটকা পড়বে। আর ঠিক তাই হয়। কিছুক্ষণ পরে একটি ডার্ক সিকার কালো কাপড়ে মুড়িয়ে রক্তের গন্ধে সে ফাঁদে এসে আটকা পড়ে। জম্বিকে ফাঁদে আটকা পড়তে দেখে রবার্ট ভীষণ খুশি হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই বিল্ডিং এর ভেতর থেকে আরেকটি হিংস্র ডার্ক সিকার বেরিয়ে আসে। সে রবার্টকে দেখে রাগে ফেটে পড়ে এবং বিকট শব্দে চিৎকার করতে থাকে। কিন্তু রোদে তার চামড়া পুড়তে থাকায় সে তার সঙ্গীকে বাঁচাতে পারে না এবং বাধ্য হয়ে আবার বিল্ডিং এর ভেতর ফিরে যেতে শুরু করে। তবে ফিরে যাওয়ার সময় সে রবার্টের দিকে অত্যন্ত ক্ষুব্ধ ও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখানে আমরা জানতে পারি যে এই রাগী ডার্ক সিকার্সটি আসলে বাকি সব জম্বিদের লিডার। রবার্ট বুঝতে পারেনি কেন এই ডার্ক সিকারটি এত বেশি রেগে গিয়েছিল, কিন্তু যখন সে ফাঁদে আটকা পড়া জম্বিটিকে অজ্ঞান করে নিজের বাড়িতে নিয়ে আসে তখন সে দেখতে পায় যে এটি আসলে একটি ফিমেল বা নারী ডার্ক সিকার, যার শরীরে একটি প্রজাপতির চিহ্ন বা ট্যাটু আঁকা ছিল। এইসব দেখে রবার্ট খুব সহজে বুঝতে পারে যে ওই লিডার জম্বিটি এত বেশি ক্ষিপ্ত হওয়ার কারণ হলো এই ফিমেল ডার্ক সিকারটি আসলে ওই লিডারের স্ত্রী। এরপর রবার্ট যে ওষুধটি দিয়ে ইঁদুরটি স্বাভাবিক হয়েছিল সেই ওষুধটি ইনজেকশনের মাধ্যমে এই ফিমেল ডার্ক সিকার্সের পুরো শরীরে পুশ করে দেয়। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও রবার্ট দেখে যে ওই ওষুধ এই ডার্ক সিকারের উপর কোনো প্রভাবই ফেলছে না। এটা দেখে রবার্ট ভীষণ হতাশায় ভেঙে পড়ে। পরদিন সকালে রবার্ট এক নতুন আশা নিয়ে আবারও বাড়ি থেকে বের হয়। দুপুর হতেই সে চলে যায় সেই সিপোর্টে, যেখান থেকে সে প্রতিদিন রেডিওতে তার অ্যানাউন্সমেন্ট চালাতো। কিন্তু গত 3 বছরের মতো আজও সেখানে কোনো মানুষই আসেনি। একরাশ হতাশা নিয়ে সে গাড়িতে চেপে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সুপার স্টোরের কাছাকাছি পৌঁছাতেই সে গাড়ি থেকে এমন একটি দৃশ্য দেখে যা তাকে পুরোপুরি চমকে দেয়। সে দেখতে পায় যে ডামি পুতুলটাকে সে নিজের স্টোরের দরজায় দাঁড় করে রেখেছিল, ঠিক সে পুতুলটাই কেউ রাস্তায় একদম মাঝখানে দাঁড় করে রেখেছে। এই দৃশ্য দেখে রবার্ট থমকে যায়। সে কিছুতেই বুঝতে পারে না যে এই কাজটা কে করতে পারে। আসলে গত 3 বছর ধরে একা বসবাস করতে করতে রবার্টের মানসিক অবস্থাও কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে চরম ক্ষোভে ওই পুতুলের ওপর চিৎকার করতে শুরু করে, তুমি বাইরে কেন এলে? তোমার তো ভেতরে থাকার কথা ছিল। রাগের বশবর্তী হয়ে সে ওই পুতুলের ওপর গুলি চালিয়ে তাকে নিচে ফেলে দেয় আর পুতুলটি থেকে পানি বের হতে শুরু করে। রবার্ট যখন পুতুলটাকে দেখার জন্য খুব কাছে এগিয়ে যায় তখন সে ঘুণাক্ষরও ভাবতে পারেনি যে এটি আসলে তারই জন্য পেতে রাখা এক ভয়ঙ্কর ফাঁদ। রবার্ট পানি পড়ে থাকা জায়গাটির নিচে লুকানো ফাঁদে পা রাখা মাত্র একটি জাল তার পা দুটোকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে। রবার্ট ছিটকে নিচে পড়ে যাওয়ার সময় তার মাথা সজোরে মাটিতে আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং দড়ির সাহায্যে শূন্যে উল্টো হয়ে ঝুলতে থাকে। এখানে আমরা দেখতে পাই রবার্ট ঠিক যে কায়দায় ওই ফিমেল ডার্ক সিকারটিকে ফাঁদে ফেলেছিল অবিকল একই কায়দায় তাকেও ফাঁদে ঝুলিয়ে রাখা হয়েছে। রবার্ট এভাবেই উল্টো হয়ে ঝুলতে থাকে আর ধীরে ধীরে সন্ধ্যা হতে শুরু করে। রাতের অন্ধকার নামার ঠিক আগ মুহূর্তে রবার্টের হাতের ঘড়িতে তীক্ষ্ণ শব্দে অ্যালার্ম বেজে ওঠে। সেই বিকট শব্দে রবার্টের জ্ঞান ফেরে। চোখ খুলে সে দেখতে পায় সূর্য প্রায় ডুবো, আর সূর্য পুরোপুরি ডুবে গেলে রাক্ষসের ডার্ক সিকার্সরা এসেই তাকে ছিঁড়ে খাবে। এই পরিণতির কথা ভেবে রবার্ট দ্রুত পকেট থেকে তার চাকুটি বের করে এবং অনেক কসরত করে দড়িটিকে কেটে ফেলে। কিন্তু নিচে পড়ার সময় দুর্ভাগ্যবশত তার নিজের চাকুটাই তার পায়ের ভেতর গেঁথে যায়। যন্ত্রণায় রবার্টের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে রবার্টের কুকুর স্যাম
সামনের একটি ভাঙাচোরা বিল্ডিং এর দিকে তাকিয়ে ভীষণ জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। স্যামের এই প্রতিক্রিয়া দেখে রবার্ট বুঝতে পারে যে ওই বিল্ডিং এর ভেতর ডার্ক সিকার্সরা অন্ধকার নামার অপেক্ষায় বসে আছে। রবার্ট তার সবটুকু শ্বাস জুগিয়ে পা গষ্টে গষ্টে পেছনের দিকে তার গাড়ির দিকে এগোতে থাকে। ঠিক তখনই সামনের ওই বিল্ডিং থেকে ডার্ক সিকার্সদের লিডার তার 3টি ভয়ঙ্কর ইনফেক্টেড কুকুরকে রবার্টের পেছনে লেলিয়ে দেয়। এই 3টি জম্বি কুকুর রবার্টকে খাওয়ার জন্য মরিয়া হয়েছিল, কিন্তু রাস্তায় তখনও সূর্যের রশ্মি থাকায় কুকুরগুলো তার সামনে এগোতে পারছিল না, কারণ সূর্যের আলো তাদের চামড়াকে পুড়িয়ে দিচ্ছিল। কিন্তু দেখতে দেখতে সূর্য যখন পুরোপুরি ঢলে যায় তখন কুকুরগুলো উন্মাদের মতো দৌড়ে এসে স্যাম আর রবার্টের উপর ঝাঁপিয়ে পড়ে। রবার্ট দ্রুত তার বন্দুক বের করে একটি কুকুরকে মেরে ফেলে, অন্যদিকে স্যাম আরেকটি কুকুরকে শেষ করে দেয়। কিন্তু তখনই সর্বশেষ বেঁচে থাকা জম্বি কুকুরটি রবার্টের উপর আক্রমণ করে বসে। কুকুরটি যখন রবার্টকে কামড়াতে যাবে তখন স্যাম এসে ওই ইনফেক্টেড কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে রবার্টের প্রাণ বাঁচায়। রবার্ট এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত ওই কুকুরটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু রবার্ট যখন স্যামকে দেখতে যায় তখন সে আঁতকে ওঠে। সে দেখতে পায় স্যাম মারাত্মকভাবে আহত, আর ওই ইনফেক্টেড জম্বি কুকুরগুলো তাকেও কামড়ে দিয়েছে। রবার্ট দ্রুত স্যামকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে অ্যান্টিডোটের ইনজেকশন দেয়। এরপর রবার্ট স্যামকে একদম শিশুর মতো কোলে জড়িয়ে ধরে তার সুস্থ হওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে। কিন্তু দেখতে দেখতে স্যাম অত্যন্ত হিংস্র হয়ে ওঠে। রবার্ট যখন স্যামের চোখের দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে খুব জলদি স্যাম পুরোপুরি একটি জম্বিতে পরিণত হতে চলেছে এবং এখন রবার্টকে তাকে মেরে ফেলতে হবে। কিন্তু রবার্ট কিছুতেই স্যামকে মারতে চাইছিল না, কারণ স্যাম নিজের প্রাণ বাজি রেখে তাকে কুকুরগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু রবার্ট এই সত্যটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে সে যদি এখন স্যামকে না মারে তবে স্যাম পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয়ে তাকেই মেরে ফেলবে। তাই না চাইতেও রবার্ট নিজের 2 হাত দিয়ে স্যামের মুখ শক্ত করে চেপে ধরে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য করে। প্রিয় সঙ্গীকে নিজ হাতে খুন করার পর রবার্ট মানসিকভাবে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়, কারণ স্যামকে সে ছোটবেলা থেকে পেলে বড় করেছিল এবং এই শহরে স্যাম ছাড়া তার কেউ ছিল না। আর আজ রবার্ট পুরোপুরি একা হয়ে গেছে। পরদিন সকালে রবার্ট যখন তার গাড়ি নিয়ে বের হয় তখন পাশের সিটে স্যামকে না পেয়ে সে দুঃখ আর ক্ষোভে রীতিমতো পাগল হয়ে যায় এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তাই রাত হতেই সে সব ডার্ক সিকার্সদের মারার পরিকল্পনা করে এবং সিপোর্টে গিয়ে বসে থাকে। রাতের আধারে ডার্ক সিকার্সরা যখন রবার্টকে সেখানে বসে থাকতে দেখে তখন তারা স্রোতের মতো রবার্টের দিকে ছুটে আসতে থাকে। রবার্টও তখন গাড়ি ফুল স্পিডে চালিয়ে একের পর এক জম্বিকে পিষে মারতে শুরু করে, কিন্তু জম্বিদের সংখ্যা যেন কমার বদলে বেড়েই চলছিল। এক পর্যায়ে অসংখ্য জম্বি চারপাশ থেকে রবার্টের গাড়িকে ঘিরে ফেলে এবং গাড়িটিকে সম্পূর্ণ উল্টে দেয়। রবার্ট এখন অসহায়, পাশাপাশি সে মারাত্মকভাবে আহত হয়েছিল। ঠিক তখনই ডার্ক সিকার্সদের লিডার গাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে রবার্টের ওপর প্রচন্ড ক্ষোভে ফুঁসছিল। সেই ডার্ক সিকার্স যখন রবার্টকে শেষ আঘাতটি করতে যাবে ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে একটি তীব্র আলো জ্বলসে ওঠে, আর সে আলো দেখে জম্বিরা ভয় পেয়ে পালিয়ে যায়। এই সুযোগে এক অচেনা মেয়ে দৌড়ে এসে অজ্ঞানপ্রায় রবার্টকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে আনে এবং নিজের গাড়িতে বসিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? রবার্ট গুরুতর আহত থাকায় অত্যন্ত দুর্বল কণ্ঠে মেয়েটিকে তার ঠিকানা বলে দেয়। তবে সাথে সাথে রবার্ট তাকে বলে, রাতের বেলা আমার বাড়ির দিকে যাওয়া একদম ঠিক হবে না, কারণ ওই ডার্ক সিকার্সরা আমার বাড়ি খোঁজ পেয়ে যেতে পারে। তাই তুমি সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এই কথা বলার পরই রবার্ট পুরোপুরি জ্ঞান হারায়। পরদিন সকালে যখন রবার্টের চোখ খোলে তখন সে নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে। সে অবাক হয়ে দেখে কেউ অত্যন্ত যত্ন করে তার ক্ষতে সেলাই করে দিয়েছে। তখনই রান্নাঘর থেকে কারো গলারজ পেয়ে রবার্ট চমকে ওঠে। সে তার বন্দুক তুলে নিয়ে রান্নাঘরের দিকে এগোয়। সেখানে গিয়ে সে দেখতে পায় একটি মেয়ে এবং একটি ছোট্ট ছেলেকে। এই মেয়েটি গতরাতে রবার্টের প্রাণ বাঁচিয়েছিল। রবার্ট মেয়েটিকে জিজ্ঞাসা করে, কে তোমরা, আর এখানে এলে কি করে? মেয়েটি উত্তর দেয়, আমার নাম অ্যানা আর ও আমার ছোট ভাই ইথান। আমরা রেডিওতে তোমার অ্যানাউন্সমেন্ট শুনে সিপোর্টে এসেছিলাম, কিন্তু কাল তুমি সেখানে ছিলে না, তাই আমরা সিপোর্টে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এরপর অ্যানা রবার্টকে জানায়, আমরা এখান থেকে বার্মন শহরের দিকে রওনা দেব। সেটি একটি সেফ জায়গা যেখানে তোমার আর আমার মতো আরও অনেক সার্ভাইভার রয়েছে। এই কথা শুনে রবার্ট বলে, তুমি ভুল খবর পেয়েছ, এখন এই পৃথিবীতে সুরক্ষিত বলে আর কোনো জায়গায় বেঁচে নেই। তখন তারা দুজন তাকে জোরাজুরি করে বলে, আমার কথা বিশ্বাস করো, বারমন্টের পাহাড়ি এলাকার সত্যি সার্ভাইভারদের জন্য একটি বড় কলোনি আছে, আর সেখানকার মানুষজন ভাইরাসের হাত থেকে সুরক্ষিত, কারণ ওই জায়গাটা অত্যন্ত বরফে ঢাকা আর এই ভাইরাস অতিরিক্ত ঠান্ডায় বাঁচতে পারে না। তাই আমাদের সবার ওই জায়গায় চলে যাওয়া উচিত। কিন্তু রবার্ট অ্যানার কথা বিন্দুমাত্র কান দেয় না। সে বলে, আমি এই জায়গা ছেড়ে কখনই কোথাও যাব না। আমি যে কোনো মূল্যে এখানকার আক্রান্ত মানুষদের সুস্থ করে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনবই। এরপর তারা তিনজন বাড়ির বাইরে বেরিয়ে আসে।
রবার্ট সকাল থেকে একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল। এই ডার্ক সিকার্সদের মাথায় এত বুদ্ধি এলো কিভাবে যে তারা অবিকল আমার মতো একটি ফাঁদ তৈরি করে আমাকে সেখানে আটকে ফেললো? ডার্ক সিকার্সদের এমন নিখুঁত পরিকল্পনা দেখে রবার্ট রীতিমতো হতবাক। কারণ এতদিন রবার্টের ধারণা ছিল এই ডার্ক সিকার্সরা সির্ফ কিছু জ্যান্ত লাশ, যাদের কোনো চিন্তা শক্তি নেই কোনো আবেগ। কিন্তু এখন রবার্টের বুঝতে বাকি নেই যে এরাও আমাদেরই মতো একটি আলাদা প্রজাতি। ঠিক সেই সময় অ্যানার ছোট ভাই ইথান পানি নিয়ে গোসল করতে করতে বলে ওঠে, এই পানি অনেক বেশি ঠান্ডা। এই কথা শুনে রবার্টের মস্তিষ্কে একটি দারুণ আইডিয়া খেলে যায়। সে সোজা তার ল্যাবে চলে আসে এবং সেই ফিমেল ডার্ক সিকার্সের বরফের উপর শুয়ে দেয়। অ্যানা রবার্টকে বলেছিল যে এই ভাইরাস ঠান্ডায় বাঁচতে পারে না, আর সেই সূত্র ধরেই রবার্ট এখন এই ফিমেল ডার্ক সিকার্সটির শরীরে তাপমাত্রা কমিয়ে আনতে চায়, যাতে সে আবার স্বাভাবিক মানুষে ফিরে আসতে পারে। এদিকে অ্যানাও ল্যাবে এসে হাজির হয়। ল্যাবে ঢুকে অ্যানা দেখতে পায় রবার্ট সামনের দেওয়ালে অসংখ্য ডার্ক সিকার্সদের ছবি টানিয়ে রেখেছে। এই দৃশ্য দেখে অ্যানা অবাক হয়ে রবার্টকে জিজ্ঞাসা করে, এই ডার্ক সিকার্সদের কি হয়েছে? রবার্ট জানায়, এদের সবাইকে আমি আমার ওষুধ পরীক্ষা করার জন্য ধরেছিলাম, কিন্তু পরীক্ষার সময় এরা সবাই মারা যায়। এই কথা শুনে অ্যানা ভীষণ হতাশ ও বিষণ্ণ হয়ে পড়ে। যাই হোক, দিন গনিয়ে সন্ধ্যা নামতে রবার্ট তার প্রতিদিনের নিয়ম অনুযায়ী বাড়ির সব দরজা জানালা বন্ধ করতে শুরু করে। এ সময় অ্যানা আবারও রবার্টকে বলে, তুমি যদি আমাদের সাথে ওই বরফে ঢাকা পাহাড়ি এলাকায় যেতে তবে সত্যি খুব ভালো হতো। এই কথা শুনে রবার্ট প্রচণ্ড রেগে গিয়ে অ্যানাকে প্রশ্ন করে, তুমি কিভাবে বলতে পারো যে ওখানে কোনো সার্ভাইভার কলোনি আছে? কে বলেছে তোমাকে এসব কথা? অ্যানা উত্তর দেয়, এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা সব ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে। সেদিন আমি যদি রেডিও অন করে তোমার মেসেজটা না শুনতাম তাহলে তুমি আজ বেঁচে থাকতে না। এই সব ঈশ্বরের সাজানো খেলা। তা ঈশ্বর চান যে তুমি আমাদের সাথে ওই পাহাড়ি এলাকায় চলো। ঈশ্বরের কথা শুনে রবার্ট রেগে ফেটে পড়ে অ্যানাকে বলে, কান খুলে শুনে রাখো, এই দুনিয়ায় কোনো ঈশ্বর নেই, আর এসব কোনো ঈশ্বর করেনি। এসব শুধু মানুষের ভুল। মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য ওষুধ বানাতে গিয়ে উল্টো ভাইরাসে আক্রান্ত হয়ে ডার্ক সিকার্সে পরিণত হয়েছে, আর এখন আমাদের কাজ হলো এই আক্রান্ত মানুষগুলোকে আবার স্বাভাবিক করা। তারা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই বাড়ি থেকে অত্যন্ত অদ্ভুত আওয়াজ ভেসে আসতে শুরু করে। আওয়াজ শুনে রবার্ট চমকে উঠে অ্যানাকে জিজ্ঞাসা করে, কাল রাতে যখন তুমি আমাকে ডার্ক সিকার্সদের হাত থেকে বাঁচিয়ে এখানে এনেছিলে তখন কি রাত ছিল? অ্যানা বলে, তোমার শরীর থেকে প্রচুর রক্ত ঝরছিল, তাই বাধ্য হয়ে আমাকে রাতের বেলাতেই তোমাকে এখানে আনতে হয়েছিল। এই কথা শুনে রবার্ট অ্যানার ওপর প্রচন্ড রেগে যায়, কারণ অ্যানার কারণে এই ডার্ক সিকার্সরা তাদের এই গোপন ঠিকানার কথা জেনে গেছে। রবার্ট বাড়ির একটি ছোট্ট জানালা দিয়ে বাইরে উকি দেয় এবং যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখতে পায় বাইরে অগণিত ডার্ক সিকার্স তার বাড়ির দিকে ধেয়ে আসছে। এই দৃশ্য দেখে রবার্ট অ্যানাকে উপরের তলার রুমে যেতে বলে, আর রবার্ট নিজে আগে থেকে বিপদের কথা ভেবে বাড়ির বাইরে লাগানো বড় বড় ফ্ল্যাশ লাইট অন করে দেয়। তার ধারণা ছিল তীব্র আলো দেখে ডার্ক সিকার্সরা পালিয়ে যাবে, কিন্তু ডার্ক সিকার্সরা অত্যন্ত চতুরতার সাথে মানুষের মতো বুদ্ধি খাটিয়ে একের পর এক লাইট ভেঙে চুরমার করে দেয়। আলো দিয়ে কাজ না হয় রবার্ট রিমোট কন্ট্রোলের সাহায্যে বাড়ির বাইরে লাগানো বোমায় বিস্ফোরণ ঘটায়। বোমা ফেটে অসংখ্য ডার্ক সিকার্স মারা যায়, কিন্তু বোমার কারণে রবার্টের বাড়ির দরজাগুলো দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগ কাজে লাগিয়ে একটি ডার্ক সিকার্স বাড়ির ভেতর ঢুকে পড়ে এবং রবার্টের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে দূরে ছুঁড়ে মারে। রবার্ট দ্রুত তার বন্দুক তুলে নিয়ে এসে ডার্ক সিকার্সের ওপর গুলি চালাতে শুরু করে। বন্দুক দেখে ডার্ক সিকার্সটি ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়, যেন সে জানে বন্দুক কতটা ভয়ঙ্কর। এই ডার্ক সিকার্সটি বেরিয়ে যাওয়ার পর রবার্ট ছুটে উপরের তলায় যায়, যেখানে অ্যানা ছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় অ্যানা এবং ইথান একটি টেবিলের নিচে লুকিয়ে আছে, কারণ একটি ডার্ক সিকার্স ছাদ ভেঙে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করছে। রবার্ট ইশারায় অ্যানাকে একদম চুপ থাকতে বলে, কিন্তু অ্যানা ভয়ে সামান্য শব্দ করে ফেলে, আর তাতে ডার্ক সিকার্সটি তাদের অবস্থান বুঝে যায়। দানবটি অ্যানাকে মারার জন্য যেই মাত্র লাফিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে রবার্ট তাকে গুলি চালিয়ে শেষ করে দেয়। কিন্তু তখনই বাইরে থেকে আবার সেই বিকট চিৎকার ভেসে আসে। রবার্ট দরজার ছিদ্র দিয়ে তাকাতেই দেখে বাইরে আরো অসংখ্য ডার্ক সিকার জামায়াত হয়েছে, আর তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ডার্ক সিকার্সদের লিডার, যার স্ত্রীকে রবার্ট এক্সপেরিমেন্টের জন্য আটকে রেখেছে। লিডার জম্বিটি চিৎকার করে বাকি সব জম্বিদের হামলার নির্দেশ দেয়। ডার্ক সিকার্সদের এই বিশাল বাহিনী দেখে রবার্ট আর এক সেকেন্ডও দেরি না করে অ্যানা ও ইথানকে সাথে নিয়ে সোজা তার বেসমেন্টের ল্যাবে চলে যায়। বেসমেন্টে পৌঁছাতে রবার্ট এমন কিছু দেখে যা তাকে আক্ষরিক অর্থে শক করে দেয়। রবার্ট দেখতে পায় তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। ওই ফিমেল ডার্ক সিকার্সের শরীরকে বরফের উপর রাখার কারণে ভাইরাসের প্রভাব শেষ হতে শুরু করেছে এবং সে আবার একজন স্বাভাবিক মানুষে পরিণত হচ্ছে। কিন্তু ঠিক তখনই সমস্ত ডার্ক সিকার্স বেসমেন্টের ভেতর ঢুকে পড়ে। রবার্ট তড়িঘড়ি করে অ্যানা ও ইথানকে নিয়ে কাচের চেম্বারের ভেতর ঢুকে দরজা লক করে দেয়, কিন্তু জম্বিরা পাগলের মতো কাচের দরজার ওপর ধাক্কা মারতে থাকে।
রবার্ট তখন ভেতর থেকে চিৎকার করে বোঝানোর চেষ্টা করে, আমি ভাইরাসের চিকিৎসা খুঁজে পেয়েছি, আমার কাছে ভ্যাকসিন আছে, আমি তোমাদের আবার স্বাভাবিক মানুষে ফিরিয়ে আনতে পারবো। কিন্তু তারা রবার্টের কোনো কথাই শোনে না। ঠিক তখনই সে ডার্ক সিকার্সদের লিডার এসে উপস্থিত হয়। সে বাকি সব জম্বিকে সরিয়ে দিয়ে নিজেই কাচের উপর সজোর আঘাত করতে শুরু করে। এই দৃশ্য দেখে রবার্ট আর অ্যানা ভীষণ ঘাবড়ে যায়, কারণ লিডারের আঘাতে কাচের দরজা দুর্বল হয়ে ফাটল ধরে গিয়েছিল, আর একটা ধাক্কা দিলে পুরো কাচ ভেঙে চুরমার হয়ে যাবে। কাচের ফাটল ধরতেই রবার্ট আর অ্যানা বুঝে যায় যে আজ তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক তখনই ওই লিডার ডার্ক সিকার্স হঠাৎ করে শান্ত হয়ে যায়। সে নিজের রক্ত দিয়ে কাচের ওপর একটি প্রজাপতির চিহ্ন এঁকে দেয়। এই দৃশ্য দেখে রবার্ট থমকে যায়। তার মনে পড়ে যায় ঠিক একই প্রজাপতির চিহ্ন তো ওই ফিমেল ডার্ক সিকার্সের শরীরেও আঁকা আছে। রবার্ট মুহূর্তে বুঝতে পারে যে এই লিডার আসলে তাদের কোনো ক্ষতি করতে চায় না, সে তো শুধু তার স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে নিতে এসেছে। সব বুঝতে পারার পর রবার্ট ধীরে ধীরে তার বন্দুকটি নিচে নামিয়ে রাখে। এরপর সে সেই ফিমেল ডার্ক সিকার্সের শরীর থেকে সমস্ত সরঞ্জাম খুলে ফেলে, যার ফলে নারীটি আবার ডার্ক সিকারে রূপান্তরিত হতে থাকে। এরপর রবার্ট অ্যানাকে বলে, দরজাটা খুলে দাও। অ্যানা আতঙ্কিত গলায় বলে, তুমি কি পাগল হয়ে গেছো? দরজা খুললেই তো এরা আমাদের মেরে ফেলবে। কিন্তু রবার্ট দৃঢ়তার সাথে বলে, এরা আমাদের কিচ্ছু করবে না। অ্যানা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো যে এরা আমাদের কিছু বলবে না? রবার্ট তখন বলে, তোমার মনে আছে তুমি বলেছিলে যে এই সব কিছু ঈশ্বর করছে, আর এখন আমি ঈশ্বরের কথাই মেনে চলছি। এই কথা শুনে অ্যানা ধীরে ধীরে কাছের দরজাটি খুলে দেয়। এরপর রবার্ট নিজে সেই ফিমেল ডার্ক সিকার্সটিকে বাইরের লিডারের কাছে নিয়ে যায়। রবার্টকে কাছে পেয়ে বাকি জম্বিরা রেগে গেল লিডার ডার্ক সিকার সবাইকে শান্ত করে। রবার্ট তখন ইনজেকশন পুশ করে সেই ফিমেল ডার্ক সিকার্সকে আবারও চেতনায় ফিরে আনে। জ্ঞান ফেরার সাথে সাথেই লিডার ডার্ক সিকার্স তার স্ত্রীকে পরম মমতায় জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করতে থাকে। রবার্ট অবাক হয়ে এই দৃশ্য দেখে বুঝতে পারে যে এই ডার্ক সিকার্সদের ভেতরেও আমাদের মতো আবেগ আর অনুভূতি আছে। এরপর লিডার ডার্ক সিকার তার স্ত্রীকে কোলে নিয়ে রবার্টের উপর সজোরে চিৎকার করে, যেন সে বলতে চাইছে, আমাদের নিজেদের মতো বাঁচতে দাও। এরপর সে দেওয়ালে টানানো তার মৃত সঙ্গীদের ছবিগুলোর দিকে তাকিয়ে ভীষণ বিষণ্ণ হয়ে পড়ে। আসলে এই ডার্ক সিকার্সদের কাছে রবার্টই ছিল এক ভয়ঙ্কর মনস্টার বা দানব, যে দিনের পর দিন তাদের সঙ্গীদের অপহরণ করে চিকিৎসার নামে মেরে ফেলত। রবার্ট এই মুহূর্তে নিজের ভুলটুকু অনুধাবন করতে পারে এবং মনে মনে তাদের কাছে ক্ষমা চায়। ডার্ক সিকার্সরাও রবার্টকে ক্ষমা করে তাকে জীবিত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। গল্পের একদম শেষ পর্যায়ে পরের দিন সকালে আমরা দেখতে পাই রবার্ট, অ্যানা এবং ইথান গাড়িতে উঠে নিউ ইয়র্ক শহরকে ছেড়ে যাচ্ছে। তারা তিনজন মিলে ভারমেন্টের পাহাড়ি এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। মুভির শেষে তারা সত্যি সে ভারমেন্ট পাহাড়ি এলাকায় পৌঁছে যায়, যেখানে অ্যানার কথা মতো বিশাল এবং নিরাপদ সার্ভাইভাল কলোনি আগে থেকে ছিল। আর এরই সাথে চমৎকার এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো আজকের রুদ্ধশ্বাস সার্ভাইভাল স্টোরিটি? আশা করি আজকের গল্পটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।